ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো ব্যাংক রেগুলেশন অ্যাক্ট নিয়ে। খুবই সম্প্রতি জাতীয় সংসদে এই আইনটি পাশ করা হয়েছে। এই আইনের মাধ্যমে ব্যাংক খাতে আসলে কী ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটি নিয়ে টিভিএসের বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকেই শুনবো যে আসলে সরকার এই আইনের মাধ্যমে কী কী ধরনের উদ্যোগ নিচ্ছে। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট পরিবর্তন করা বা কিছুটা সংশোধন করে সরকার সংসদে যেটি পাশ করেছে, মানে অন্তর্বর্তী সরকার তো আসলে এই অধ্যাদেশটি করেছিল এবং সেটি কিছুটা সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে এবং সেইখানে বেশ কিছু পরিবর্তন এসেছে, যেখানে বিরোধী দলের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছিল। পরিবর্তনগুলোর কথা এরকম বলা হচ্ছে যে 5টি ইসলামী ব্যাংক যেগুলোকে নিয়ে এখন মার্জার করা হচ্ছে, তাদের পুরনো শেয়ার হোল্ডাররা আবারও ফিরে আসার সুযোগ পাবে। আসলে পরিবর্তনগুলো কেমন হয়েছে বা সরকার কি পরিকল্পনা নিয়েছে এই আইনের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের আন্ডারে আমাদের এক্সিম ব্যাংক, তারপরে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আরেকটি ব্যাংক, সব মিলে 5টি ব্যাংককে হচ্ছে মার্জ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা তারা করেছিল। এবং তারা যেটা করেছিল, তো তাতে যেটা বলা হয়েছিল যে এইসব ব্যাংকের আগে যারা মালিক ছিল, তাদের যে শেয়ার ছিল, তারা হচ্ছে কোনো কিছুই পাবে না। আচ্ছা, তারা কোনো কিছুই পাবে না, যেহেতু হচ্ছে ব্যাংকগুলি লসে আছে। উল্টা তাদের কাছ থেকে হচ্ছে টাকা আদায়ের কথা, তো তার বদলে হচ্ছে যে তাদের যে শেয়ার ছিল সেই শেয়ারগুলো হচ্ছে জিরো করে ফেলা হয়েছে। এবং নতুন যে ব্যাংক করা হয়েছে এটা একটা সরকারি ব্যাংক এবং এই ব্যাংকটা হচ্ছে আপনার 35,000 কোটি টাকা লাগবে। বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা দিয়েছে বা 15,000 কোটি টাকা ব্যাংক ইন্স্যুরেন্সের আন্ডার থেকে, এবং বাকিটা সরকার দিবে এই 35,000 কোটি টাকা। এবং এই ব্যাংকের মালিক হচ্ছে সরকার হবে। পরবর্তীতে সরকার হয়তো ব্যাংকটির শেয়ার কিছু কিছু বেসরকারি খাতে হয়তো সেল করবে, এরকম একটা উদ্যোগ তাদের ছিল। এটা কি প্রক্রিয়া? এটা আমরা যেভাবে দেখি পুঁজিবাজারে মাধ্যমে, পুঁজিবাজারের মাধ্যমে হতে পারে, অথবা হচ্ছে আপনার এমনিতে স্পন্সর ডিরেক্টর হতে পারে। যে সরকারের কিন্তু আমরা নিউজ করেছি যে এই ব্যাংকে যাদের ডিপোজিট রয়েছে, যাদের হচ্ছে কম পরিমাণ ডিপোজিট, তাদের ডিপোজিটের টাকা সরকার আস্তে আস্তে ফেরত দিবে এবং কিছু কিন্তু ফেরত দিয়েছেও। এবং যাদের অনেক বেশি পরিমাণ ডিপোজিট, কোটি টাকা বা আরও বেশি, তো তাদের পুরো টাকা হচ্ছে সরকার ফেরত দেবে না। ফেরত না দিয়ে তাদের এই ডিপোজিটটাকে হচ্ছে শেয়ারে কনভার্ট করে তাদেরকে এই ব্যাংকের শেয়ার দেওয়া হবে বা মালিকানা দেওয়া হবে, এরকম একটা প্ল্যান ছিল। এটা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু একটা প্ল্যান। কিন্তু যখন সরকার চেঞ্জ হয়েছে, দেশে একটা নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার এসেছে, তো গণতান্ত্রিক সরকারের প্ল্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্ল্যানের সাথে পুরোপুরি ম্যাচ করেনি। ফলে যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা ছিল সেটাতে হচ্ছে অল্প কয়েকটা জায়গায় পরিবর্তন এনে তারা এটাকে বিল আকারে পাশ করেছে পার্লামেন্টে। এবং সেখানে মেজর একটা ধারা যুক্ত করা হয়েছে 18 ক ধারা। 18 ক ধারায় বলা হয়েছে যে এই যে এই রেজুলেশনের তালিকাভুক্ত ব্যাংকগুলির আগের শেয়ারধারীরা যদি তারা আগ্রহী হয়, তাহলে রেজুলেশন কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছে তারা আবেদন করতে পারবে যে তারা এই ব্যাংকটা পরিচালনা করতে চায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা সরকার নির্ধারণ করে দেবে যে তারা যদি ব্যাংক পরিচালনা করতে চায় তাহলে তাদের কত টাকা পরিশোধ করতে হবে। তো বাংলাদেশ ব্যাংক যখন সেই অ্যামাউন্টটা নির্ধারণ করে দেবে, এই 5টা ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু 35,000 কোটি টাকা। তো 35,000 কোটি টাকা নির্ধারণ করে দিলে, এবং তখন তারা এই পরিচালকটা, পুরনো পরিচালকটা, তারা যদি হচ্ছে এর 7.5% 3 মাসের মধ্যে পরিশোধ করবে, তার মানে 7.5%-এ আপনার কত আসবে? প্রায় 3,000 কোটি টাকার মতো 3 মাসের মধ্যে যদি তারা পরিশোধ করে, এবং বাকি যে হচ্ছে 32,000 কোটি টাকা, সেটা হচ্ছে পরবর্তী 2 বছরে 10% সরল সুদে পরিশোধ করতে হবে। যদি তারা হচ্ছে এতে এগ্রি থাকে, তাহলে হচ্ছে এই ব্যাংকগুলো আবার তাদের মালিকানায় চলে যাবে। কিন্তু এখানে হচ্ছে যে কোশ্চেন আছে আপনার, এটাকে হচ্ছে বিরোধী দল
বা হচ্ছে অন্যান্যরা যেভাবে সমালোচনা করছে, আপনি জানেন যে 5টা ব্যাংকের মধ্যে 4টা ব্যাংকের মেজরিটি শেয়ার ছিল এস আলম গ্রুপ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের, আর এক্সিম ব্যাংকের হচ্ছে নজরুল ইসলাম মজুমদার, যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখন কারাগারে আছেন। তো এই যে এই সুবিধা দেওয়ার কারণে সেই এস আলম গ্রুপ আবার এই ব্যাংকগুলির মালিকানায় চলে আসবে বা নজরুল ইসলাম মজুমদার এই ব্যাংকের মালিকানায় চলে আসবে, ব্যাপারটা কিন্তু হুবহু এরকম না। কারণ আচ্ছা। একটা ব্যাংকে হচ্ছে আপনার 12 থেকে 18 জন হচ্ছে ডিরেক্টর থাকে। না, আমরা তো এর আগে ব্যাংক কোম্পানি আইনে আমরা দেখেছি পরিষ্কার করে বলা ছিল যে একটি ব্যাংকের মালিকানার সর্বোচ্চ 10% একজন শেয়ার হোল্ডার বা তার পরিবার সহ সবাই মিলে সর্বোচ্চ 10%ই নিতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি কৌশলেও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার থেকে থাকে, সেটা তো নিশ্চয়ই 100% কোনো হ্যাঁ, ব্যক্তি বা সেটাই প্রতিষ্ঠানের নেই। সেটাই বলছিলাম যে একটা ব্যাংকে অনেকগুলি হচ্ছে পরিচালক থাকে, শেয়ারধারী পরিচালক থাকে। তো আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে টাস্ক ফোর্স বা টাস্ক ফোর্সে যারা মেম্বার ছিলেন তাদের সাথে কথা বলেছে এই রিপোর্ট করার সময়ও। তাদের ফাইন্ডিংস কি? তাদের ফাইন্ডিংস হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডার তারা হচ্ছে ব্যাংক থেকে নানান কায়দায় টাকা বের করে নিয়েছে, সেই ঋণ পরিশোধ করে নেয় এবং বিদেশে পাচার করছে। ফলে মাইনরিটি শেয়ার হোল্ডারদের কিন্তু আসলে এই ব্যাংকগুলো লুট হওয়ার পিছনে কোনো হচ্ছে অপরাধ নেই। ফলে সেই মাইনরিটি শেয়ার হোল্ডাররা যদি এটা নিতে আগ্রহী হয় এবং তারা যদি আরও নতুন ইনভেস্টর মার্কেট থেকে তারা যোগ করে যদি এই ব্যাংকগুলিকে নিতে চায়, তো সেক্ষেত্রে সরকার হচ্ছে তাদেরকে এই সুবিধাটা দিবে। কারণ দেখেন যে এই শেয়ার হোল্ডার যারা হচ্ছে এই ব্যাংক থেকে টাকা লুট করে নিচ্ছে, তো তাদেরকেই যদি হচ্ছে এই ধারার মাধ্যমে ফেরত আনা হয়, তাহলে কিন্তু সরকার অ্যাটলিস্ট হচ্ছে যে পাচার হওয়া বা ব্যাংক থেকে বের করে নেওয়া 35,000 কোটি টাকা আবার এই সরকার বা ব্যাংকগুলি ফেরত পাবে। এটাও কিন্তু সরকারের একটা অ্যাচিভমেন্ট যে 35,000 কোটি টাকা তারা হলো ফেরত আনতেছে। এবং শুধু তো হচ্ছে আপনার এই 35,000 কোটি টাকা হলে তো হবে না, এখানে আরও আছে যে এই ব্যাংকগুলির যদি হচ্ছে মূলধন ঘাটতি থাকে, সেই মূলধন ঘাটতি হচ্ছে মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটাও কিন্তু তাদেরকেই পরিশোধ করতে হবে। আমি এইখানে একটা জিনিস আপনার কাছ থেকে একটু পরিষ্কার বুঝতে চাই, সেটি হচ্ছে যে 5টি ব্যাংক তাদেরকে মার্জ করে একটি ব্যাংক করা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন কি এই আইনের বলে এমন কোনো সুযোগ কি আছে যে এই 5টি ব্যাংক পুনরায় আগের অবস্থানে 5টি ব্যাংকই রূপান্তরিত হবে, এরকম কোনো কিছু কি আর হ্যাঁ, আছে? এটা হচ্ছে আমি এই রিপোর্ট করার সময় বাংলাদেশ ব্যাংকে যে টাস্ক ফোর্স হচ্ছে এই ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সটা করছিল বা এই তদন্তগুলি করছিল, সেই টাস্ক ফোর্সের একজন মেম্বার ডক্টর জাহিদ হোসেন, তার সাথে আমি কথা বলেছিলাম। তো উনি যেটা বলছেন যে এটা পুরোপুরি ডিপেন্ড করে এই ব্যাংকগুলির মালিকানা এখন কারা আসে তাদের উপরে। যে যদি পুরনো মালিকরা আসে অথবা পুরনোর সাথে নতুন মালিক যারা আসবে, তারা হচ্ছে যে যেমন এক্সিম ব্যাংকের যারা পুরনো মালিক তারা যদি এই এক্সিম ব্যাংকটাকে নিয়ে যায়, তো তাহলে এই ডিরেক্টররা ডিসিশন নেবে যে সে কি এটা এক্সিম ব্যাংক নামে চালাবে, নাকি হচ্ছে অন্য চারটা ব্যাংক মালিকদের সাথে আলোচনা করে যে আমরা হচ্ছে 5টা ব্যাংক আলাদা চালাবো, নাকি হচ্ছে আমরা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে চালাবো। কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংক নামে চালাইতে হলে আপনার হচ্ছে এখন দেখেন যে 5টা ব্যাংকে যদি আপনি ধরেন যে গড়ে যদি হচ্ছে 12 জন করে শেয়ার হোল্ডার পরিচালক, তাহলে 60 জন মানুষ মিলে এই 35,000 কোটি টাকা দিতে হবে, 60 জন ব্যবসায়ী দিবে। আর যদি হচ্ছে একটা ব্যাংক তারা ইসলামী ব্যাংক চালায়, সম্মিলিত ইসলামী ব্যাংক, তাহলে হচ্ছে এখানে যদি 12 জন ডিরেক্টর থাকে, তাহলে 12 জনের হচ্ছে 35,000 কোটি টাকা দিতে হবে, যেটা আসলে একটু কঠিন। ফলে এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে এই 5টা ব্যাংকের মালিকানায় কারা আসছে, তারা কি 5টা সেপারেট ব্যাংকই চালাতে চায়, নাকি তারা সবকটা একসাথে করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে সরকার যেটা করছে সেটাই চালাতে চায়। এখানে একটা বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার জানে বা জানতো যে সে যে অর্ডিন্যান্স করছে, এই অর্ডিন্যান্স পার্লামেন্টে পাস না হলে এটার কোনো অস্তিত্ব থাকবে না এবং এটা বেআইনি হয়ে যাবে। তো এরকম জানার পরেও একটা অর্ডিন্যান্স করে তার আন্ডারে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা, এটা কিন্তু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কতটা উচিত হয়েছে আইনগতভাবে। আপনি যদি আইনগতভাবে দেখেন, এটা কিন্তু তারা আসলে এখন মনে হচ্ছে যে তারা এটা কিন্তু বেআইনি কাজ করছে, যেহেতু অর্ডিন্যান্সটা হুবহু পাস হয় নাই। অর্ডিন্যান্সটা হুবহু পাস হলে তাদের এই কাজের বৈধতা ছিল, কিন্তু যেহেতু তা হয়নি, সরকার হচ্ছে এটা সংশোধন আকারে পার্লামেন্টে পাস করছে, সুতরাং তাদের এই কাজটা কিন্তু বেআইনি হয়ে গেছে। মানে যতগুলো কাজ করেছে তার কোনো কোনো অংশ হয়তো এখন বেআইনি হয়ে যেতে পারে। হ্যাঁ, এই রেজুলেশনের মাধ্যমে আমরা শুনেছি যে বাংলাদেশ ব্যাংককে ব্যাংকগুলোর উপরে তাদের
যে নিয়ন্ত্রণ সেটি আরও বেশি অধিকতর প্রতিষ্ঠা করার একটি উদ্যোগ ছিল। সংশোধন আকারে যে রেজুলেশন পাস হলো, সেইখানে কি বাংলাদেশ ব্যাংকের সেই সুযোগ থাকলো? না, এখানে এই রেজুলেশনে বাংলাদেশ ব্যাংকের অথরিটির যে হচ্ছে ক্ষমতা, সেটা খুব একটা কমানো হয়নি। আমরা দেখছি যে মেজর কোনো ধারায় আর কোনো পরিবর্তন আসেনি, শুধু এই ধারাটাতেই পরিবর্তন আসছে যে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে। আপনার এই বিলটা যখন পার্লামেন্টে উপস্থাপন করা হয়, সেখানে কিন্তু অর্থমন্ত্রী এই বিলের পক্ষে বলতে গিয়ে বলেছেন, কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে এই ব্যাংকগুলি লুটপাটের সাথে যারা জড়িত ছিল, মানে সব ডিরেক্টররাই এই ব্যাংকগুলি লুটপাটের সাথে জড়িত ছিল না। একটা ব্যাংকে অনেকগুলি ডিরেক্টর থাকে, আমি সেটা আগে বলছি। হয়তো ধরুন যে এস আলম গ্রুপ বা তার স্বার্থ সংশ্লিষ্ট ডিরেক্টররা হচ্ছে অনিয়ম করে টাকা নিছে, কিন্তু এসব ব্যাংকে আরও অনেক পরিচালক ছিল যারা মোটেই কোনো অনিয়ম করে নাই। ফলে তাদের শেয়ারগুলো কিন্তু আপনি জিরো করে দিয়েছেন। পুঁজিবাজারে লিস্টেড এসব ব্যাংক যারা হচ্ছে শেয়ার বাজার থেকে এসব ব্যাংকে শেয়ার কিনছে, আপনি তাদের হচ্ছে জিরো করে দিয়েছেন। তো এটা তো আসলে ন্যায্যতা হয় না। ফলে ওনারা হচ্ছে একটা সুযোগ দিচ্ছেন যে যারা অতীতে ছিলেন, অনিয়ম দুর্নীতি করেন নাই বা ভালো ব্যবসায়ী বা ভালো ডিরেক্টর, তারা যদি হচ্ছে আগ্রহী হন এই ব্যাংকগুলি নিতে, তো তাহলে তাদের জন্য এই সুযোগটা রাখছে। এটা তো আসলে আমি অ্যাজ এ বিজনেস রিপোর্টার এখানে আমি বড় ধরনের কোনো অসুবিধা দেখছি না। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি যেটি বললেন যে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে, উনি হয়তো এই মার্জ করার জন্য যে 5টি ব্যাংক তাকে কেন্দ্র করে হয়তো বলেছেন, কিন্তু আমরা পাশাপাশি দেখেছি আরও অন্যান্য ব্যাংকেও নানান ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে এবং মানে প্রচুর খেলাফি ঋণ বেড়ে গেছে এবং এই খেলাফি ঋণের একটা অংশ বিদেশে পাচার হয়েছে। সেরকম তথ্য উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিল তাদের রিপোর্টে। সামগ্রিকভাবে ব্যাংক খাতের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, ব্যাংক খাতের খেলাফি ঋণ কমিয়ে আনার জন্য আসলে এই আইনে কি আছে বা সরকারের এখন পদক্ষেপ কি আপনি দেখছেন? দেখেন যে খেলাপি ঋণ, আমরা এখন যে ফিগার দেখছি 5 লাখ কোটি টাকা বা তার বেশি খেলাপি ঋণ, এটা আওয়ামী লীগের সময় গত যে ডিসেম্বর 2025 সালের উনি জাতীয় সংসদে জানিয়েছেন এটি 5,54,000 কোটি টাকা। হ্যাঁ, 5.5 লাখ কোটি টাকার যে খেলাপি ঋণ, এটা হচ্ছে আওয়ামী লীগ যখন যায় তখন যে পরিমাণ ছিল তার চেয়ে অনেক বাড়ছে। এই বাড়ার পিছনে হচ্ছে আপনার বেশ কয়েকটা কারণ। আওয়ামী লীগের সময় হয়তো ধরুন যে কিছু যেমন এস আলম বা হচ্ছে বেক্সিমকো, যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণ ঋণ, এই ঋণগুলি হচ্ছে খেলাপি হয়নি তখন। তারা হচ্ছে কিস্তি দিয়ে হোক অথবা রিশিডিউল করে হোক অথবা সুদ মকুব করে হোক, সরকারি প্রভাব খাটিয়ে তারা এগুলিকে খেলাপি তখন হতে দেয়নি। কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, মালিকরা জেলে গেছে বা পালিয়ে গেছে, তখন এই মোটা অঙ্কের ঋণগুলি সব হচ্ছে খেলাপি হয়ে গেছে। ফলে খেলাপির আকারও বাড়ছে। তো অনেকেই বলছেন যে এগুলি হচ্ছে কার্পেটের নিচ থেকে বেরিয়ে আসছে। সেটা যেমন সত্য, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে দেশের উল্লেখযোগ্য একটা অংশ তারা ব্যবসায়ী, তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। বিশেষ করে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের রাজনীতি করছে প্লাস হলো ব্যবসা করছে, তাদেরকে হচ্ছে আওয়ামী লীগ করার কারণে হয় দেশ ছাড়া হইতে হয়েছে অথবা পালায় থাকতে হচ্ছে। তাদের ঋণগুলিও খেলাপি হয়ে গেছে। যার জন্য আসলে কতটা আওয়ামী লীগ দায়ী, কতটা দেশের রাজনৈতিক পরিস্থিতি দায়ী, কতটা ব্যাংক ব্যবস্থা দায়ী, সেটা কিন্তু আসলে স্পেসিফিক করে এখানে বলা যাচ্ছে না। তবে যাই হোক, সার্বিকভাবে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক খেলাপি ঋণের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। এটা কমাইতে হলে যে এটা শুধু বাংলাদেশ ব্যাংক নিয়মকানুন দিয়ে কমাইতে পারবে তা না। আমাদের ব্যাংকের ঋণ বিতরণের সময় যে অনিয়মটা হয় সেটা দূর করতে হবে। যারা ব্যাংকের ডিরেক্টর, তারা হচ্ছে যেহেতু ব্যাংকের শেয়ারের মালিক, তারা হচ্ছে এটা কিন্তু তাদের জন্য একটা ব্যবসা। ব্যাংকের মালিক হওয়া কিন্তু সে ব্যাংক থেকে ব্যাংকের প্রফিট থেকে সে হচ্ছে ডিভিডেন্ড পাবে, এটা তার হচ্ছে একটা বিজনেস। এই বিজনেসের ক্ষেত্রে বিজনেস করতে আসা সে দেখে যে আমি হয়তো এক বছর শেষে 20 কোটি টাকা প্রফিট পাবো, তার চেয়ে যদি আমি আমার ঘনিষ্ঠজন কারো মাধ্যমে যদি এখান থেকে 50 কোটি টাকা নিয়ে লুট করে দিতে পারি, তাহলে তো আমি আরও একটু বেশি পেলাম। তো এই ধরনের লোকরা যাতে হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদে ঢুকতে না পারে, সেই বিষয়ে সেন্ট্রাল ব্যাংককে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সরকারের উচিত সেন্ট্রাল ব্যাংকে সেই ক্ষমতাটা দেওয়া। এবং কোনো ব্যাংকে যখন এই যে বাংলাদেশ ব্যাংক নিয়মিত ভিত্তিতেই যাতে হলো ইন্সপেকশন করে, কোনো ধরনের অনিয়ম যাতে শুরুতেই ধরতে পারে। এবং আরেকটা জিনিস, যে আপনার যে প্রসঙ্গটা আসছে যে টাকা ব্যাংক থেকে লুট করে নিছে, সেটা হচ্ছে বাংলাদেশি টাকা লুট করেছে ব্যাংক থেকে, কিন্তু সেটা তো হচ্ছে
আবার পাচার হয়ে গেছে, কিন্তু পাচারটা তো আর টাকা হয়নি, পাচার হয়েছে ডলার। তো তার মানে এত বিপুল পরিমাণ টাকা এস আলম গ্রুপ বলেন বা যারাই বলেন লাখ লাখ কোটি টাকা, তারা হচ্ছে টাকাকে ডলার করে তারা হলো বিদেশে পাচার করছে। এটা তো আর ব্রিফকেসে ভরে এই লাখ লাখ কোটি টাকার ডলার ব্রিফকেসে ভরে বিদেশে নেওয়া যায় না, এটা হচ্ছে লিকুইড ডলার তারা হচ্ছে বিদেশে পাচার করছে। সেটা আপনার হলো ওভার ইনভয়েসিং হোক, আন্ডার ইনভয়েসিং করে হোক। তো এসব ক্ষেত্রে যাতে হচ্ছে এই আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচারটা ঠেকানোর জন্য বাংলাদেশ ব্যাংককে সতর্ক হতে হবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম এই আইন পরিবর্তনের মাধ্যমে আসলে কি ধরনের সুযোগ সুবিধা মার্জ হতে যাওয়া ব্যাংকগুলোর আগের পরিচালকরা পাবেন, পাশাপাশি ব্যাংক খাতের সর্বশেষ পরিস্থিতিও আমরা জানলাম। ব্যাংক খাত আসলে অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। বলা হয় যে মানবদেহে যেরকম রক্ত তার জীবন প্রবাহকে ধরে রাখে, অর্থনীতিকেও ঠিক একইভাবে ব্যাংক খাতই ধরে রাখে। আমরা চাই ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা হবে, ব্যাংক খাতের যে সমস্ত অনিয়ম দুর্নীতি আছে সেগুলো সরকার বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এমন কোনো উদ্যোগ সরকার নেবে না যা দিয়ে আগামীতে অর্থনীতি বা ব্যাংক খাত নতুনভাবে ক্ষতির মুখে পড়ে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।